আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের 2 নম্বর ক্লাস, ঠিক আছে? তো প্রথম ক্লাসে আমরা বেসিক নিয়ে কথা বলেছিলাম। আজকেও আমরা বেসিক প্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, মানে কিভাবে তুমি এটা বোর্ড পরীক্ষায় আনসার করলে ভালো মার্কস পাইবা, সেভাবে তোমাকে এটা আজকে করে দিব, ইনশাল্লাহ বুঝিয়ে দিব। আচ্ছা, সবাই একটু কানেক্টেড হয়ে যাও। সবাই একটু কানেক্টেড হয়ে যাও। দেখো সবকিছু ঠিক আছে কিনা দেখো তো। তো দেখো সবকিছু ঠিক আছে কিনা। আর তোমরা ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আচ্ছা, ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও। ওকে, প্লিজ ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও। দেখো তোমাদের জন্য এত কষ্ট করতেছে, ঠিক না? তোমরা আমাকে যদি সাপোর্ট না করো আমি কিভাবে এগিয়ে যাব? আরেকটা বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস কিন্তু অনেকেই অনেক জায়গায় করে বা অনেকে অনেক জায়গায় করতে পারে না। হ্যাঁ, দেখা গেছে অনেকে টাকার জন্য পড়তে পারে না, অন্তত পক্ষে তো অ্যাকাউন্টিংটা ফ্রি পড়তে পারো তোমরা যদি সাপোর্টটা করো। ওকে, আচ্ছা সবাই প্লিজ একটু শেয়ার করে দিও। হ্যাঁ, তোমরা তোমাদের কলেজ ডিপার্টমেন্ট গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, তোমরা তোমাদের কলেজ ডিপার্টমেন্ট গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও। আচ্ছা, পলাশ নমস্কার। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিকা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গ্রুপে অ্যাড হতে পারবে না, গ্রুপে হচ্ছে এখন মেসেঞ্জার গ্রুপ সব ফুল। যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাইবো 4 নম্বর গ্রুপে মেসেজ করতে হবে, ঠিক আছে? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ফুল, 4 নম্বর অ্যাড হতে হবে। ওকে ওকে, তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দিও। তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, এখনই জলদি করে মেনশন করে দাও। তোমাদের ফ্রেন্ডদের জলদি করে মেনশন করে দাও। ঠিক আছে, ওকে। আমরা খুব সুন্দর করে আজকে ক্লাসটা নিব। আমরা আজকে একটা বড় ম্যাথ ধরেছি, অনেক বড়, এবং এই ম্যাথটা আমরা ডিটেলস কথা বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আজকে ইনশাল্লাহ তোমাদের জাবেদা যে ক্লাস বা পরীক্ষা হয়েছে সেটা রেজাল্ট আজকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। ম্যাক্সিমাম খাতা দেখা হয়ে গেছে, ইনশাল্লাহ আজকে রেজাল্ট দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা রেজাল্ট দেওয়ার পরে বুঝতে পারবা যে তোমাদের জন্য কতটা কষ্ট আমি করেছি রেজাল্টের পিছনে বা পরীক্ষার পিছনে, ঠিক আছে? ওকে, প্লিজ আমরা আর 1 মিনিট আমরা ওয়েট করব, ঠিক আছে? তোমরা একটু জাস্ট ক্লাসটা শেয়ার করে দাও। সবাই যার যার কলেজের মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার করে বলো যে ক্লাস করতে। ফ্রি ক্লাসই তো, যাদের মনে চায় দেখবে, যাদের মনে চায় দেখবে না। আর তোমাদের আইডিতে ক্লাসটা একটু শেয়ার করে দিও। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং কিন্তু এক চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ঠিক আছে? আর ইকোনমিক্স এবং ফিনান্স তোমরা জানো কোর্স, এটা হচ্ছে পেইড কোর্স। এটা ক্লাস শুরু হচ্ছে 25শে মে থেকে। তো সবাই 25শে মের আগে ভর্তি হয়ে যাবা, যেন সবগুলা ক্লাস লাইভ পাও। আর মনে রাখবা, তুমি ভর্তি হওয়ার পরে তোমরা তো জানো, অন্তত পক্ষে আমাদের সম্পর্কে জেনেছো যারা নতুন ভর্তি হয়েছে বা নতুন যারা আমাদের প্ল্যাটফর্মে জয়েন হয়েছে। তো 25শে মে ক্লাস ভর্তি হলে, ক্লাস শুরু হলে 1 মাস ক্লাস করবা। যদি তোমার ক্লাস মনের মতো হচ্ছে না, ধরো তুমি আমাদের ক্লাস করে ক্লাস পাবা না, তোমার মনে হচ্ছে, তুমি তোমার টাকা রিটার্ন নিতে পারবা, ঠিক আছে? তো সবাই ভর্তির জন্য প্রিপারেশন নিয়ে নাও এবং তোমাদের ফ্রেন্ডদের জানিয়ে দাও যে আসলে কিভাবে ভর্তি হওয়া যায়। ওকে, তো যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এখনই ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, তো আমরা ওকে, সবাই ফ্রেন্ডদের মেনশন করে দাও। ওকে, আমি তোমাদের কমেন্ট দেখবো এখনই। আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2। আমরা কোন টপিকে ছিলাম? টেবুলার অ্যানালাইসিস বা অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটা আমাদের সর্বত্র ডিপার্টমেন্ট, সকল ডিপার্টমেন্টের জন্য, এবং পাবলিক ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে 10 মার্কের প্রশ্ন আসেই আমাদের ফার্স্ট ইয়ারে। ওকে, তো আজকে আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে আমাদের যে এটা, হ্যাঁ আমাদের যে এটা, আমাদের ওইটার এটা পিডিএফ এর 2 নাম্বারটা, ঠিক আছে? এখানে একটু বড়, এবং এখানে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমাদের সাথে আলোচনা করব, এবং হচ্ছে আজকের মূল বিষয়টা হচ্ছে তোমরা কিভাবে পরীক্ষায় লিখলে সব থেকে ভালো নাম্বার পাইবা, এবং এইটার মধ্যে 10-এ 10 মার্ক স্যাররা দিবে। তোমরা কিন্তু অনেকে পরীক্ষা দাও,
কিন্তু পরীক্ষা দেওয়ার পরে কিন্তু পর্যাপ্ত মার্কস পাও না। কারণ এখানে তোমরা কিছু কিছু জায়গায় মানে স্যারদের মন মতো কিছু কাজ আছে, ওই ওই কাজটা মন মতো করে আসতে হবে, তাহলে তোমাকে স্যার পর্যাপ্ত নাম্বার দিবে। আমি একটা এক্সাম্পল দেই। ধরো দুইটা স্টুডেন্ট পরীক্ষা দিছে, একটা স্টুডেন্ট যত তার আছে একটা কোশ্চেনের যত ধরনের রিকোয়ারমেন্ট আছে বা যত মানে যা কিছু হলে কোশ্চেনটা পরিপূর্ণভাবে আনসার করা যায় সবকিছু সে সাজিয়ে গুছিয়ে আনসার করছে। আর তুমি তোমার অঙ্ক হয়েছে, ওই ছেলেটার অঙ্ক হয়েছে, আর তুমি কি করলা, তুমিও আনসার করছো, তোমার আনসারও সঠিক, কিন্তু আনসারটা যতটুকু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে লেখা উচিত তুমি ততটুকু সুন্দর করে লেখো নাই। এখন বলো, ওই ছেলেকে যদি আমি 10 দেই, তোমাকেও কি আমার 10 দিতে হবে? মানে 10 দেওয়াটা কি হবে? তো একটা জিনিস, একটা কোশ্চেনটা আনসার করার জন্য মানে যা যা দরকার সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে, যেটা বাধ্যতামূলক করতে হবে। তো যে সুন্দর করে লেখে তাকে 10 দিলে, তোমাকে যদি 10 দেয় তাহলে তার সাথে কি করা হবে? তার সাথে অন্যায় করা হবে। সেই জন্য যারা একটু কাটাছিড়া করো বা যারা অনেক সবকিছু মেনটেন করো না, তাদেরকে এমনিতে সারা 1-2 নাম্বার কম দিবে, বুঝছো? তো আজকে তোমাদের এই অ্যানালাইসিসটা বেসিক সহ আবার আমি বুঝাবো, এবং কিভাবে আনসার করলে পরীক্ষা ভালো মার্কস পাবো সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই আমরা একটু কথা বলে নিচ্ছি। ওকে, এক্সপ্রেসের জন্য আলাদা কোনো গড় হবে না, আমি আজকে আবারও কথা বলবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা ট্রানজেকশন। এই ট্রানজেকশন গুলো থেকে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের সম্পদ, কতগুলো সম্পদ আছে এবং কতগুলো দায় আছে বের করে নিতে হবে, ঠিক আছে? আর আয়, ব্যয়, উত্তোলন এবং কি মূলধন। ভালো করে খেয়াল করো, আমাদের অ্যাকাউন্টিং এ কিন্তু আমরা 6টা উপাদান নিয়ে কথা বলছিলাম: সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন এবং উত্তোলন। মনে রাখবা, আমাদের প্রত্যেকটা সম্পদের জন্য একটা করে গড় হবে এবং প্রত্যেকটা দায়ের জন্য একটা করে গড় হবে, ঠিক আছে? আর এই 4টা উপাদানের জন্য শুধুমাত্র একটা গড় হবে, এটা কি? মূলধন বা ক্যাপিটাল। ভালো করে খেয়াল করো। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা সম্পদের জন্য একটা গড় হবে, প্রত্যেকটা দায়ের জন্য একটা গড় হবে। আর আয়, ব্যয়, উত্তোলন, মূলধন, এই 4টা উপাদানের জন্য জাস্ট একটা গড় হবে, ঠিক আছে? তা আয় হলে মূলধন বাড়বে, ব্যয় হলে মূলধন কমবে, উত্তোলন হলে মূলধন কমবে, আর মূলধন বিনিয়োগ করলে মূলধন কি? বাড়বে। তার মানে এই 4টা কাজ একই গড় হবে, সেই জন্য 4টার জন্য আলাদা কোনো গড় তৈরি করতে হবে না। এই 4টার জন্য শুধুমাত্র ক্যাপিটাল তৈরি হবে, শুধুমাত্র ক্যাপিটাল গড়ে আমরা 4টার কাজ করে ফেলবো। আর প্রত্যেকটা সম্পদ এবং প্রত্যেকটা দায়ের জন্য আমরা কি করব? এক একটা করে গড় করব, ঠিক আছে? তো আমরা যেহেতু বুঝতে পারলাম যে এটা হচ্ছে টেবুলার অ্যানালাইসিস এবং আমরা গত ক্লাসে কথা বলেছি, তো এই আনসারটা করার জন্য আমাকে প্রথমে এরকম একটা গড় করতে হবে। কি গড়? যে আমার ডেট, তারপর হচ্ছে অ্যাসেটস, তারপরে কি লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি অথবা এন্ড ওনার সিকিউরিটি, আবার হচ্ছে রিমার্কস। আমি গড় করার পরে আমার এখানে যতগুলো সম্পদ হবে এতগুলো গড় কাটবো এবং যতগুলো দায় হবে ততগুলো গড় করবো এবং মালিকানা সত্ত্ব মূলধনের জন্য একটা গড় কাটবো। তো এটা হচ্ছে আমার ডেমো গড়। এরপরে আমি কি করব? আমাকে এখন দেখতে হবে যে এখানে কতগুলো সম্পদ এবং কতগুলো দায় আছে। তোমাদের প্রথম কাজ, এখানে কতগুলো সম্পদ কতগুলো দায় আছে তোমাকে বের করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা একটু ঝটপট বের করে নিই। দেখো, আমির হোসেন স্টার্ট এ বিজনেস অন জানুয়ারি 1, 2017, ইনভেস্টিং ক্যাশ 42,000 টাকা। তার এই যে দেখো, ক্যাশ একটা সম্পদ, আমি একটু মার্ক করে দিচ্ছি জাস্ট, ক্যাশ একটা কি সম্পদ, ঠিক আছে? ওকে, ইকুইপমেন্ট 50,000 টাকা, এটা একটা সম্পদ, দুইটা সম্পদ হয়ে গেল। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো ভালো করে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো, ডিউরিং দ্য ফার্স্ট মান্থ ট্রানজাকশন ওয়ার ফলোস: জানুয়ারি 2 পেড অফিস রেন্ট ফর দ্য মান্থ, ক্যাশ কত? 2500 টাকা। এই যে অফিস রেন্ট, এটা হচ্ছে খরচ। এই খরচের জন্য কোনো গড় হবে না, খরচ মূলধনের উপরে, মূলধনের গড়ে যাবে এবং মূলধন থেকে মাইনাস হবে। আর এই ক্যাশের জন্য আমরা কিন্তু একটা গড় বানিয়ে ফেলছি, সেজন্য আমাদের ক্যাশের জন্য আবার একটা গড় হবে, একটা সম্পদের জন্য একটা গড় বানাতে হবে। ওকে, কারণ আমরা বুঝতে পারলাম যে আমাদের সম্পদের প্রতি কথা বললাম দুইটা, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ইকুইপমেন্ট, ঠিক আছে? ওকে, দেখো 3 পারচেজ ক্যাবিনেট। ক্যাবিনেট মানে হচ্ছে কি? এটা হচ্ছে একটা ইকুইপমেন্ট। এটা কি ইকুইপমেন্ট? আমরা ইকুইপমেন্ট তো আমরা করেছি। তো ক্যাবিনেট মানে কি? যে তোমার মানে অনেক কিছু রাখার জন্য ধরো তৈরি করা হয়, এটা আসলে সরঞ্জাম বা ইকুইপমেন্ট বলা হয়, ঠিক আছে? তো এটা ইকুইপমেন্ট, অথবা তুমি ক্যাবিনেটের জন্য একটা ঘর দিতে পারো, সমস্যা নেই, তবে এটাকে ইকুইপমেন্টই বলা হয়।
আচ্ছা, তাহলে এটাও কি আমরা সম্পদ তৈরি করে ফেলছি। এই যে খেয়াল করে দেখো, পারচেজ ক্যাবিনেট ফর 10,000 অন অ্যাকাউন্ট, আমরা বাকিতে কি করেছি, বাকিতে আমরা কি করলাম, আমরা বাকিতে কিনছি। তা বাকিতে কিনা মানে কি আমাদের কাছে টাকা পাবে, আর কেউ আমাদের কাছে টাকা পাওয়া মানে দায়। তাহলে এখানে একটা দায়ের সৃষ্টি হয়েছে, এটা দায়টার নাম কি, অ্যাকাউন্টস পেয়াবল। তাহলে এখানে একটা কি দায় সৃষ্টি হলো। তাহলে আমরা এই পর্যন্ত কয়টা সম্পদ পেলাম, দুইটা সম্পদ পেলাম এবং একটা কি দায় পেলাম। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই একটু অল্পটা লিখে দাও তো দেখি, এই পর্যন্ত সবাই একটু অল্পটা লিখে দাও। ঠিক আছে, এই পর্যন্ত সবাই একটু অল্পটা লিখে দাও। আর যারা পিডিএফ শিটটা পাও নাই, আমি বলে দিই, পিডিএফ শিটটা আমাদের পেজে দেওয়া আছে, সুন্দর করে তুমি গেলেই তোমাকে কষ্ট করতে হবে না, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং তুমি প্রিন্ট করে নিতে পারো। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সবগুলো ক্লাস ইউটিউব প্লেলিস্টে সিরিয়াল করে দেওয়া আছে, এবং ইউটিউব প্লেলিস্টের যে ডেসক্রিপশন থাকে ওই ডেসক্রিপশনে তুমি এই পিডিএফ পাইবা, ওয়ার্ড মিনিং পাইবা, সবকিছু পাইবা। আমরা সবকিছু দিয়ে রাখি পেজে, তুমি জাস্ট একটু চেক করো, সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে, কাউকে কোশ্চেন করার দরকার নেই, তুমি আমাদের প্রত্যেকটা ইনফরমেশন আমরা পেজে দিয়ে রাখি, তোমার কোনো কষ্ট করতে হবে না। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের দেখো, পেড 3,000 টাকা ক্যাশ ফর অ্যাডভার্টাইজিং বিল ফর দ্য মান্থ অফ জানুয়ারি এবং কি ফেব্রুয়ারি। এখানে তোমাদের একটা নতুন ইনফরমেশন দিব, আমি ভালো করে খেয়াল করো, ভালো করে, এটা কিন্তু সমস্যা হবে। যদি কোনো খরচ রানিং মাসেরটা দিয়ে দাও তাহলে সেটা এক্সপেন্স, কি কি ধরে নিবা, এক্সপেন্স। যদি মনে করো রানিং মাস, এটা হচ্ছে জানুয়ারি মাস, তো জানুয়ারি মাসে যদি আমরা বিজ্ঞাপন দিই সেটাকে আমরা কি ধরে নিব, এক্সপেন্স বা খরচ ধরে নিব। কি ধরে নিব, খরচ ধরে নিব। কিন্তু মনে রাখতে হবে, এটার সাথে যদি আমরা একাধিক আরো মাসের টাকা অ্যাড করে দেই তাহলে সম্পূর্ণ টাকাটাকে কি ধরবা, অগ্রিম ধরে নিবা। কি ধরে নিবা, অগ্রিম। জানুয়ারিটা অগ্রিম ধরে নিবা, ফেব্রুয়ারিটা অগ্রিম ধরে নিবা। তাহলে অগ্রিম বিজ্ঞাপন এটা কি আমাদের জন্য সম্পদ না, বলতো? অগ্রিম বিজ্ঞাপন আমাদের জন্য কি সম্পদ না? অবশ্যই আমাদের জন্য সম্পদ। আমি আবারও বলতেছি, যদি কোনো একটা খরচ, যে কোনো খরচ রানিং মাসেটা যদি বলে, যদি মনে করো শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে, জাস্ট এটা খরচ, কি খরচ। কিন্তু এই জানুয়ারি মাসের সাথে যদি অ্যাড আরো একাধিক মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অথবা আরো বেশি মাস ইনভলভ করে যদি তারা টাকাটা দেয়, তাহলে তুমি এটাকে আর কখনোই জানুয়ারি মাসে খরচ ধরতে পারবা না। তুমি সম্পূর্ণ টাকাটাকে কি করবা, অগ্রিম। এটা কি তাহলে অগ্রিম বিজ্ঞাপন। তো অগ্রিম বিজ্ঞাপন আমাদের জন্য কি সম্পদ, সুবিধা দিবে। এটা হচ্ছে একটা এ। ঠিক আছে, তো 7 নম্বর আমি বুঝাই দিলাম। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, রিসিভ 5,500 টাকা ক্যাশ ফর সার্ভিস রেন্ডার। তো আমরা সেবা দিয়ে 5,500 টাকা রিসিভ করছি। তো সেবা দিয়ে যদি 5,500 টাকা রিসিভ করি, সেবা হচ্ছে আয়, আয় যাবে মূলধনে, আর ক্যাশ টাকা আমাদের ক্যাশের একটা ঘর বানাইছি, তাহলে এখানে নতুন কোনো সম্পদ বা দায়ের তৈরি হয় না। ওকে, এরপর দেখো 15 নাম্বার, পারচেজ অফিস সাপ্লাইজ। এই যে অফিস সাপ্লাইজ, এটা কিন্তু একটা সম্পদ। অফিস সাপ্লাইজ আমি কিন্তু তোমাকে দেখাইছি যে অফিস সাপ্লাইজ কোনগুলা। হ্যাঁ, এই যে এইসব জিনিসগুলো অফিস সাপ্লাইজ, এগুলো সম্পদ। ঠিক আছে, এই যে আমাদের নতুন একটা সম্পদের তৈরি হইল। তাহলে সম্পদ পেলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, আর হচ্ছে একটা চারটা, আর দায় পেলাম একটা। ওকে, ক্যাশ, তো ক্যাশের সম্পদ বানাইছি। এরপর দেখো উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, মালিক তার ব্যক্তিগত ব্যবহারের জন্য 1,000 টাকা উত্তোলন করছে। তো উইথড্রটা উত্তোলন যাবে কোথায়, মূলধনে। উত্তোলন কোথায় যাবে, মূলধন। আচ্ছা, ক্যাশ টাকা। এরপর দেখো সার্ভিস রেন্ডার্ড এন্ড আর্নড, সেবা দেওয়া হয়েছে এবং উপার্জন করা হয়েছে 12,000 টাকা, বাট নট ইয়েট রিসিভ, যেটা এখন রিসিভ করা হয়নি। তার মানে কি আমরা সেবাটা বাকিতে দিছি। বাকিতে দেওয়া মানে কি, আমরা কি একজনের কাছে টাকা পাই। একজনের কাছে টাকা পাওয়া মানে কি, অ্যাকাউন্টস রিসিভেবল, মানে দেনদার। এই অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ। তাহলে এখানে আমাদের একটা নতুন সম্পদের উৎপত্তি হয়েছে, এখানে একটা আমাদের নতুন সম্পত্তির উৎপত্তি হয়েছে। আর এটা হচ্ছে সেবা, আমাদের আয় হয়েছে, এটা আমাদের মূলধনে চলে যাবে। এরপর দেখো 25, বরোড 8,000 ফ্রম সোনালী ব্যাংক এগেইনস্ট নোটস পেয়েবল। বরোড মানে হচ্ছে ধার করা 8,000 টাকা ফ্রম সোনালী ব্যাংক। আমরা সোনালী ব্যাংক থেকে 8,000 টাকা ধার করেছি, এগেইনস্ট, এর বিরুদ্ধে নোটস পেয়েবল ইস্যু করা হচ্ছে। তাহলে খেয়াল করো, নোটস পেয়েবলের মাধ্যমে আমরা কি করলাম, 8,000 টাকা ধার করলাম। তাহলে ক্যাশ টাকা হচ্ছে আমাদের এখানে ক্যাশ, এবং এই যে নোটস পেয়েবল এটা হচ্ছে আমাদের জন্য দায়, কারণ আমাদের কাছে এটা টাকা পাবে। তাহলে আমরা আরেকটা দায় পেলাম। তাহলে দুইটা দায়, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, একটা হচ্ছে নোটস পেয়েবল। মূল কথা হচ্ছে নোটস পেয়েবলের মাধ্যমে আমরা 8,000 টাকা ঋণ নিয়েছি। তাহলে ঋণ নিয়েছি, ঋণ তো শোধ করতে হবে, পরিশোধ করতে হবে, এমন কোনো কিছু কি দায়। তাহলে আমাদের একটা দায় পাবো। এরপর দেখো লেখা আছে পেড। পেড মানে কি, স্যালারিজ খরচ, এটা মূলধনে যাবে। ইন্টারনেট বিল, এটা খরচ, মূলধনে যাবে। ইলেকট্রিসিটি বিল, এটা খরচ, মূলধনে যাবে। তাহলে এখানে সম্পদ আর দায়ের কোনো নতুন সম্পদ বা দায় না। আমরা নগদ টাকা দিয়েছি, নগদের তো আমরা বানাইছি, শেষ। এরপর দেখো
31 নাম্বার, রিসিভড 5300 টাকা ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা পাইছি, তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল তো সম্পদ আগে ঘর বানাইছি, ক্যাশের টাকা বানাইছি, এন্ড আনরিয়ালাইজড ব্যালেন্স দ্য ট্রেডেড আনকারেক্টেবল। আচ্ছা, তাহলে বাকি টাকা পাওয়া যাবে না বলতেছে, তাহলে এখানে নতুন সম্পদ বা দায়ের সৃষ্টি হয়নি। তাহলে আমরা দেখো এখন ক্যালকুলেশন করি, আমরা সম্পদ পাইছি করে, দায় পাইছি করে। দেখো তাহলে আমরা সম্পদ পেলাম ক্যাশ একটা, তারপর হচ্ছে দুইটা, তারপর হচ্ছে তিনটা, তারপর হচ্ছে চারটা, আর অ্যাকাউন্টস রিসিভেবল একটা, পাঁচটা। কয়টা সম্পদ পেলাম? পাঁচটা সম্পদ পেলাম, ক্যাশ, ইকুইপমেন্ট, সাপ্লাইস, অ্যাডভার্টাইজিং, প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল। পাঁচটা সম্পদ পেলাম। দায় কয়টা পেলাম? একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল পেলাম, আর একটা হচ্ছে কি নোটস পেয়েবল পেলাম। তাহলে পাঁচটা সম্পদ পেলাম, দুইটা দায় পেলাম, আর একটা মূলধনের ঘর হবে, টোটাল 8টা ঘর হবে। একটু খেয়াল করে দেখো তাহলে। একটু খেয়াল করে দেখো তাহলে তোমরা। আচ্ছা, তাহলে আমরা কয়টা পাইলাম? পাঁচটা সম্পদ আর হচ্ছে দুইটা দায়, একটা মূলধন। তাহলে খেয়াল করে যে ক্যাশ, ইকুইপমেন্ট, প্রিপেড অ্যাডভার্টাইজিং, অফিস সাপ্লাইস, রিসিভ। দেখো পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা ঘর বানাই নিলাম। আর দায় পাইছি করে দুইটা, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, আর ক্যাপিটালের জন্য একটা ঘর হবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যানালাইসিস জন্য এক সম্পদের যে ঘর কাটছিলাম, সম্পদের জন্য যে ঘর কাটছিলাম, এখানে আমরা পাঁচটা সম্পদের ঘর পেলাম, আর হচ্ছে কি দুইটা দায়, একটা মালিকানা সত্ত্ব। তাহলে আমরা ঘরটা কি বানাই নিলাম। ঠিক আছে, ওকে। তাহলে এই পর্যন্ত তো তোমাদের আর কোনো সমস্যা নেই, সবাই ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পারতেছো। এখানে প্রিপেড রেন্ট নাই ভাই, প্রিপেড রেন্টের জন্য ঘর কেন হবে? এখানে তো প্রিপেড রেন্ট নাই, এখানে প্রিপেড রেন্ট বলতে কিছু না, আমরা অগ্রিম রেন্ট দিছি না, তাহলে ঘর হবে কেন? ওকে, তাহলে আমরা ঘর বানালাম। এখন আর আমাদের কোনো কাজ নাই, জাস্ট আমরা লেনদেন থেকে কোনটা বাড়ছে কোনটা কমছে সেই কাজটা করব, আমাদের অঙ্কটা ফিল আপ। সবাই একটু অল্প লিখে দাও, কারো প্রশ্ন থাকলে করো, আমি একটু কমেন্ট করতেছি। ওকে, রাশেদ স্যার প্রিপেড রেন্টের জন্য ঘর হবে? প্রিপেড রেন্টের জন্য অবশ্যই ঘর হবে যদি অন্য অঙ্ক, কিন্তু এই অঙ্কে প্রিপেড রেন্ট নাই। যে কোনো অগ্রিম খরচের জন্য ঘর হবে, যে কোনো অগ্রিম খরচ সম্পদ, কারণ এটা সুবিধা আমরা নিব। আচ্ছা, সানজিদা আজকে অনেক নেট প্রবলেম, হ্যাঁ নেট একটু প্রবলেম হয়, আমার এখানেও প্রবলেম। আচ্ছা, পলাশ বিশ্বাস, হ্যাঁ ঠিক আছে। চৈতি সরকার ক্লিয়ার, জামিল ক্লিয়ার, ইমনদার ক্লিয়ার, নিপা আক্তার ক্লিয়ার, ঈশিতা দেবনাথ ক্লিয়ার, মাইশা খান ক্লিয়ার। আচ্ছা, ওহি ক্লিয়ার, তারপর হচ্ছে ওর নামটা আরবি আমার মন থাকে না। আচ্ছা, তারপরে তাসটিমনি ক্লিয়ার, ওর নাম হচ্ছে তাসটিনা, ওর নাম হচ্ছে ক্রিস্টি মনে হয়। আচ্ছা, যাই হোক, এলবি লাকি ক্লিয়ার। তাহলে মোটামুটি কিন্তু সবাই তোমরা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাংক থেকে লোন নিচ্ছে স্যার, এর জন্য ঘর হবে না? ব্যাংক থেকে লোন তো আমরা নর্মাল লোন নিলে ব্যাংক লোনের জন্য একটা ঘর হতো, কিন্তু আমরা লোনটা তো নিচ্ছি নোটস পেয়েবল, তো নোটস পেয়েবলটা তো দায়, আমরা আলাদা একটা নোটস পেয়েবলের মাধ্যমে যেহেতু লোন নিচ্ছি, নোটস পেয়েবলটা আমাদের জন্য দায়, তাহলে আমরা এটা নোটস পেয়েবলের ঘর বানাইছি। আর যদি নর্মালি আমরা লোন আনতাম, যেমন ধরো লোন আনছি জাস্ট, তাহলে আমাদের ব্যাংক লোন নামে একটা ঘর হইতো। আচ্ছা, হ্যাঁ মূলধনের জন্য সবসময় ঘর হবে, কারণ মূলধনের মধ্যে কোনো না কোনো এন্ট্রি যাবেই, বুঝছো? কারণ মূলধনের সাথে 4টা এন্ট্রি সম্পর্ক, আয়, ব্যয়, উত্তোলন, মূলধন, এই 4টা এন্ট্রি তো মূলধনের মধ্যে যাবে। তাহলে এমন কোনো ট্রানজাকশন নেই যে 4টাতে একটা নেই, অবশ্যই থাকে, মূলধনের সবসময় ঘর হবে। ঠিক আছে, হ্যাঁ রিমার্কও আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, রিমার্কসও আজকে তোমাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা, বিলম্বিত বেতন কি? বিলম্বিত ব্যয়, সরি ভাই, অগ্রিম বেতন হচ্ছে চলতি সম্পদ। হ্যাঁ, অগ্রিম বেতন হচ্ছে চলতি সম্পদ, বিলম্বিত ব্যয় হচ্ছে অনেক বছরের জন্য দেওয়া হলে, মানে বড় ধরনের অগ্রিম খরচ। ওকে, তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব? আমরা জাস্ট এখন ক্যালকুলেশন করব, আর হচ্ছে অঙ্কটা আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে, ওকে দেখো আমরা শুরু করব অঙ্কটা। এখন ঘর বানিয়ে ফেলছি, একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেবো, কারণ তোমাদের আবার আজকে কি আছে? আচ্ছা, তোমাদের আবার আজকে আছে। ওকে, তো আজকে তোমরা শিখবো হচ্ছে কিভাবে স্ট্যান্ডার্ড ভাবে তোমরা এটাতে ভালো মার্ক তুলতে পারবা, কিভাবে আজকে যেভাবে দেখাবো এইভাবে করলে ভালো একদম 10-এ 10 মার্ক দিবে। ওকে, তাহলে খেয়াল করো। আমির হোসেন স্টার্ট এ বিজনেস অন জানুয়ারি 2017, ইনভেস্টিং ক্যাশ। সে 42,000 টাকা, সে একটা বিজনেস চালু করছে জানুয়ারি 1, 2017, ইনভেস্টিং ক্যাশ, সে 42,000 টাকা বিনিয়োগ করছে এবং ইকুইপমেন্ট বিনিয়োগ করছে 15,000 টাকা। আচ্ছা, এখন ডিউরিং দ্য ফার্স্ট মান্থ ট্রানজাকশন ওয়্যার ফলোস, তাহলে সে যখন ব্যবসা ওপেন করছে, সে নগদ টাকা বিনিয়োগ করছে 42,000 এবং ইকুইপমেন্ট অফিস সরঞ্জাম বিনিয়োগ করছে 15,000। তাহলে আমাদের নগদ টাকা কি? নগদ টাকা কি জানুয়ারি 1 তারিখে খেয়াল করো,
নগদ টাকা 42,000 বাড়বে এবং ইকুইপমেন্ট 15,000 বাড়বে। ঠিক আছে, ভালো করে দেখো কেন আমি আনসার নিয়ে আসছি, সময় কম লাগে। নগদ টাকা আমাদের 42,000 বাড়বে, ইকুইপমেন্ট 42,000 টাকা বাড়বে। এখন কথা হচ্ছে জানুয়ারি 1 তারিখে নগদ টাকাও মালিকে দিচ্ছে, ইকুইপমেন্টও মালিকে দিচ্ছে। মালিকে কোনো কিছু দিলে সেটা মূলধন হয় এবং আমাদের মূলধনের পরিমাণও কি বাড়বে। তাহলে কত, 42,000 আর হচ্ছে 15,000, 57,000 টাকা মূলধন। এই মূলধনের পরিমাণ 57,000 টাকা বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম লেনদেন। এখন কথা হচ্ছে এই মূলধনের টাকা আমাদের কি কারণে বাড়ছে? হ্যাঁ, এটা ইনভেস্ট করছে। কি করেছে? একজন মালিকে কি করছে? ইনভেস্ট। রিমার্কস মানে কি? মন্তব্য। তুমি কথাটাকে ছোট কথায় বুঝাই দিবা। আচ্ছা, মন্তব্যটা আমি একটু অঙ্কর শেষে আমি একটু বুঝাইতেছি। আচ্ছা, তাহলে ইনভেস্টের কারণে আমাদের কি বাড়ছে, তাহলে সেজন্য আমাদেরকে এখানে ইনভেস্ট লিখে দিবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সবাই 1 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও। এক নাম্বারটা ক্লিয়ার? আচ্ছা, সবাই 1 নাম্বার ক্লিয়ার? আচ্ছা, কারো কোনো প্রবলেম হলে বইলো। ঠিক আছে, তাহলে রিমার্কস মানে কি? মন্তব্য। মন্তব্য মানে কি? তোমার এখানে যে ঘটনাগুলো ঘটছে এটার একটা রেফারেন্স দিবা, যে কি হয়েছে, ঘটনাগুলো কি ঘটছে, ঘটনাগুলো কি ঘটছে সেটার একটা রেফারেন্স দিতে হবে। আচ্ছা, তোমার যে ক্যাশ বাড়লো 42,000, ইকুইপমেন্ট 42,000 বাড়লো, মূলধন 57,000 বাড়লো, কেন বাড়লো? তুমি মালিকে বিনিয়োগ করছো সেজন্য বাড়ছে, সেজন্য তুমি লিখো কি? ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ। আচ্ছা, তারপর দেখো 2 নাম্বার দেখো, জানুয়ারি 2, পেড অফিস রেন্ট ফর দ্য মান্থ কত? 2500 টাকার অফিস রেন্ট পরিশোধ করা হয়েছে। অফিস রেন্ট মানে হচ্ছে অফিসের বেতন। তো অফিসের বেতন যদি পরিশোধ করে অবশ্যই আমাদের নগদ টাকা কমবে, অবশ্যই নগদ টাকা কমবে। এবং বেতনটা কি? বেতনটা হচ্ছে খরচ। বেতনটা কি? খরচ। বেতনটা কি? খরচ। তো খরচ হলে কি কমবে? মূলধন কমবে। তাহলে এই 2 তারিখের কারণে অফিস রেন্ট পরিশোধ করার কারণে আমাদের কি, আমাদের কি হবে? নগদ টাকা 2500 কমবে এবং কি মূলধন 2500 কমবে। ঠিক আছে, নগদ টাকা 2500 কমবে এবং কি মূলধন 2500 কমবে। আচ্ছা, এখন এই যে তুমি প্রথম তারিখে লেনদেন করলা, তারপর দ্বিতীয় তারিখ করলা, এখন এই দ্বিতীয় তারিখে তোমাকে ব্যালেন্সটা টানতে হবে। কিসের ব্যালেন্স? তো ব্যালেন্সটা কিভাবে টানবে একটু দেখো, আমি বুঝিয়ে দিই তোমাকে। প্রথম ডেটের সাথে প্রথম ডেটটা সরাসরি লিখবা, লেখার পরে দ্বিতীয় ডেটটা করার পর ব্যালেন্স টানতে। দেখো ব্যালেন্সটা কিভাবে টানবা। 42,000 থেকে 2500 টাকা বাদ দিলে কত হয়? 29,500। ব্যালেন্সটার সাথে সাথে টানতে হবে। ইকুইপমেন্টে 15,000, কোনো কাজ নেই, ডাইরেক্ট 15,000 টানবা। তারপর দেখো এই যে ক্যাপিটাল, এখানে হচ্ছে 5700, এখানে কত? 2500। এটা হচ্ছে আমাদের কিন্তু এটা রেন্ট এক্সপেন্স, এটা কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস। ওকে, তো এটা মাইনাস করলে আমাদের কত হয়? 5400। তো ব্যালেন্সটা এটা হচ্ছে আসলে ব্যালেন্স বা জেরবল হয়। তো একটা লেনদেনের পরে তুমি সাথে সাথে ব্যালেন্সটা যোগ করে ফেলবা। তো একজন টিচার একজন স্টুডেন্টের কাছে এটাই প্রত্যাশা করে যে একটা স্টুডেন্ট এভাবে আনসারটা করো, কারণ এটা হচ্ছে সব থেকে সুন্দর ফরম্যাট। এভাবে যখন তোমরা আনসার করবা তখন তোমাদেরকে একদম স্যারে যতটুকু নাম্বার তোমাদের দরকার ততটুকু নাম্বার তোমাদেরকে দিবে। যদি অঙ্ক ভুল না করো 10-এ 10 দিবে। আর আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে জাস্ট বেসিক বোঝানোর জন্য আমরা একটু শর্টকাট মেথডে করেছিলাম। তাহলে সবাই এভাবে আনসার করবা। ঠিক আছে, তাহলে প্রথম লেনদেনে যেটা আমরা করছি সেটা করার পরে দ্বিতীয় লেনদেন করার পরে আমরা কি করবো? ব্যালেন্সটা টেনে দিব। 42,000 থেকে 2500 মাইনাস করলে 29,500 হয়। 15,000 থেকে 15,000 তো থাকে 15,000, আর এখানে কি 57,000 থেকে 2500 মাইনাস করলে কি 54,500। ঠিক আছে, প্লিজ সবাই একটু ব্যালেন্সটা ক্লিয়ার লিখে দাও। দেখো তো ব্যালেন্স ক্লিয়ার লিখে দাও তো দেখি, ব্যালেন্স ক্লিয়ার? ওকে, সবাই একটু ব্যালেন্স ক্লিয়ার লিখে দাও। তাহলে এটা এখানে ভুল উঠছে ব্র্যাকেটে। আচ্ছা, কোনো সমস্যা নাই, ব্র্যাকেট দিয়ে দিব। সবাই একটু ব্যালেন্স ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, আচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে, ব্যালেন্স সবাই ক্লিয়ার লিখে দাও। ওকে, তাহলে বুঝতে পারছো যে প্রতিটা লেনদেনের পরে এভাবে ব্যালেন্সটা টানতে হবে। এখন খেয়াল করো 2 তারিখে আমাদের রেন্ট এক্সপেন্স ছিল না, রেন্ট এক্সপেন্স লিখে দিবে এখানে, রেন্ট এক্সপেন্স। ঠিক আছে, রেন্ট এক্সপেন্স। এর পরবর্তী তারিখটা দেখো কি লিখছে। 3 তারিখ, পারচেজ ক্যাবিনেট
একটা ক্যাবিনেট পারচেজ করা হয়েছে, ঠিক আছে? ক্যাবিনেট মানে কি, ওই যে খাতাপত্র রাখার এটা সেটা, ধরো স্টিলের বা কোনো কিছু, সেটা ইকুইপমেন্ট। তাহলে ইকুইপমেন্ট পারচেজ করা হয়েছে। তো ইকুইপমেন্ট পারচেজ করা হলে আমার ইকুইপমেন্ট বাড়ছে কত, 10,000 টাকার ইকুইপমেন্ট বাড়ছে অন অ্যাকাউন্ট, বাকিতে। তাহলে আমরা যদি বাকিতে 10,000 টাকার ইকুইপমেন্ট পারচেজ করি, তাহলে অবশ্যই আমার ইকুইপমেন্ট বাকি কিনে নগদ কিনে আমার ইকুইপমেন্ট 10,000 টাকা কি বাড়বে। তাহলে আমার ইকুইপমেন্ট 10,000 প্লাস, এই যে দেখো কি, এই যে 3 তারিখ, এই যে ইকুইপমেন্ট 10,000 টাকা কি, এই যে প্লাস 10,000 টাকা কি প্লাস। এখন আমি যদি নগদে কিনতাম তাহলে আমার নগদে কি হতো, মাইনাস হতো। কিন্তু আমরা তো নগদে কিনি নাই, আমরা বাকিতে কিনছি। বাকিতে কেনার কারণে আমার কি, ওই যে ওই লোকের টাকা পাইবো, পাওনাদার বাড়ছে না, এই যে পাওনাদার বাড়ছে 10,000, পাওনাদার কি 10,000 বাড়ছে, ঠিক আছে? তাহলে 3,000 টাকা ইকুইপমেন্ট বাড়ছে, সরি 10,000 টাকা ইকুইপমেন্ট বাড়ছে, আর পাওনাদার বাড়ছে 10,000। এখন খেয়াল করে দেখো, এখানে কোনো মন্তব্য নাই, এখানে কি নাই, কোনো মন্তব্য নাই। এখানে কি নাই, কোনো মন্তব্য নাই। নেটটা আমার এনে সমস্যা হয়ে গেছে। এখন এখানে মন্তব্যটা কেন নাই, বা এখানে মন্তব্যটা কেন দেওয়া হলো না, আমি তোমাদের জাস্ট একটুখানি বলি, ঠিক আছে? একটুখানি আমি জাস্ট বলি যে কেন মন্তব্যটা দেওয়া হইল না, ঠিক আছে? এখানে তখনই মন্তব্য হবে যখন তুমি লেনদেন দেখে বুঝতে পারবে না যে আসলে লেনদেনটা কি হয়েছে। আর যদি তুমি লেনদেন দেখে বুঝতে পারো তাহলে তোমাকে মন্তব্য দেওয়ার দরকার পড়বে না। আর যদি লেনদেন দেখে তুমি বুঝতে পারো যে তোমার এই লেনদেনটা এটা এটা হয়েছে, তাহলে তোমার মন্তব্য দেওয়া লাগবে না। যদি না বুঝতে পারো তখন মন্তব্য দিতে হবে, কারণ মন্তব্য না দিলে তুমি আর বুঝতে পারবে না। আচ্ছা, মনে করো আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, ঠিক আছে? একটা প্রতিষ্ঠানে কি করলাম, চাকরি করলাম। এখন এই 2 নাম্বারটা যদি বলে, দেখো আমি যদি ধরো 2 নাম্বার আমার ক্যাশ মাইনাস হয়েছে আর কি মূলধন মাইনাস হয়েছে, কিন্তু আমি মন্তব্য দিলাম না। সাপোজ মনে করো আমি মন্তব্য দিলাম, ঠিক আছে? সাপোজ মন্তব্য আমি কি করলাম না, দিলাম না। এখন আমার মালিক এসে জিজ্ঞেস করবে যে তুমি এখানে ক্যাশ কমছে 2500 টাকা বুঝলাম, মূলধন কমছে 2500 টাকা বুঝলাম, এই মূলধনটা কেন 2500 টাকা কমছে, কেন 2500 টাকা কমছে? তখন তোমাকে কিন্তু উনি জিজ্ঞেস করবে যে কেন কমছে। কারণ মূলধন কিন্তু কমে আরো অন্যান্য কারণে কমে, খরচ হইলে কমে, ক্ষতি হইলে কমে, উত্তোলন হইলে কমে। এখন তুমি যদি এখানে রেফারেন্সটা না দাও তাহলে দেখো এই যে 2500 কমছে আর কি এখানে 2500 কমছে। কেন কমছে বলো তো, বলতে পারবা কিনা যে কেন কমছে, বলতে পারবা? বলতে পারবা না, কারণ এখানে বলার কোনো ওয়ে নাই। মূলধনটা কেন কমছে, ক্যাশ কেন কমছে বলতে পারবা না, যেহেতু বলা যাবে না, কারণ মূলধনটা অনেকগুলা কারণে বাড়ে কমে। সেই জন্য মূলধনের মধ্যে কোনো লেনদেন গেলে এটা মন্তব্য দিতে হয়। এখন তুমি যদি ধরো এই মন্তব্যটা দিয়ে দিলা, তাহলে লেখা হচ্ছে কি রেন্ট এক্সপেন্স। তুমি মালিক বুঝতে পারলো যে তোমার এই 2500 টাকা নগদ কমার কারণ হচ্ছে, মূলধন নগদ কমার কারণ কেন, তোমার এটা রেন্ট বাবদ খরচ হয়েছে। সেই জন্য মূলধনে কোনো লেনদেন গেলে এটার জন্য এক্সপেন্স দিতে হয়, মানে রিমার্কস দিতে হয়। আর মূলধনে যদি কোনো লেনদেন না যায় সেটা রিমার্কস দেওয়া লাগে না, কারণ অন্যগুলো আমরা বুঝতে পারি দেখলে। যেমন এখন দেখো এখানে এটা 3 নাম্বার, দেখো ইকুইপমেন্ট বাড়ছে 10,000, পাওনাদার বাড়ছে 10,000। তুমি এটা দেখে বুঝতে পারতেছো যে আমি 10,000 টাকা ইকুইপমেন্ট কিনছি, 10,000 টাকা বাড়ছে, আমি নগদ টাকা দেই না, এই জন্য পাওনাদার বাড়ছে। তো এই লেনদেনটা এই প্লাস মাইনাসে আমাকে বলে দিতেছে যে আসলে আমার এখানে কি হয়েছে। এটার আর মন্তব্য দেওয়ার কোনো দরকার নেই, সেই জন্য এখানে দেখো মন্তব্য নাই, ঠিক আছে? তার মানে কি, যে ঘটনাগুলোর মাধ্যমে আমি এমনিতেই বুঝতে পারি যে এই ঘটনাগুলা কি কারণে হয়েছে, সেই ঘটনার জন্য কোনো লেনদেন দিতে হয় না। আর যে ঘটনাগুলা ঘটলে তুমি কনফিউজড হয়ে যাবে যে কি কারণে হয়েছে বা বাড়ছে, তুমি বুঝতে পারো না ক্লিয়ারলি, সেই জন্য তোমাকে মন্তব্য দিতে হবে। তো যখনই কোন একটা লেনদেন মূলধনের মধ্যে যায়, তখনই মূলধন তো 4টা কারণে বাড়ে কমে, আয় হলে বাড়ে, ব্যয় হলে কমে, উত্তোলন হলে কমে, মূলধন হলে বাড়ে। সেই জন্য এখানে একটু কনফিউজড কাজ করে যে কি কারণে বাড়লো বা কমলো, সেই ক্ষেত্রে এখানে ব্যাখ্যা দিতে হয়, ঠিক আছে? সবাই একটু রিমার্কসটা ক্লিয়ার লিখে দাও তো দেখি।
সবাই একটু রিমার্কসটা ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, আমি রিমার্কসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে রিমার্কসটা কেন দেওয়া হয়। আচ্ছা, এখন আমরা এটা করি লেনদেন। আমরা 3 নাম্বার শেষ, 4 নাম্বার যাব। আচ্ছা ঠিক আছে, 4 নাম্বার। ওকে, 4 নাম্বার। তাহলে আমরা মন্তব্যটা কখন দিব? যখন মূলধনের লেনদেন যাবে তখন আমরা মন্তব্যটা দিয়ে দিব। 4 নাম্বার। এই দেখো 7 নাম্বার কি লেখছে দেখো, পেড 3000 টাকা ক্যাশ ফর অ্যাডভার্টাইজিং বিল। 3000 টাকার অ্যাডভার্টাইজিং বিল দেওয়া হয়েছে ফর মান্থ অফ জানুয়ারি এবং ফেব্রুয়ারি। আমরা বলেছি 2 মাস একসাথে দিলে এটাকে প্রিপেড বলা হয়। তাহলে এখানে প্রিপেড অ্যাডভার্টাইজিং যে একটা গড় হবে, সেই প্রিপেড অ্যাডভার্টাইজিং বাড়বে এবং ক্যাশ টাকা কমবে। তাহলে আমাদের প্রিপেড অ্যাডভার্টাইজিং যে একটা গড় হয়েছে, সেখানে আমাদের 3000 টাকা বাড়ছে এবং আমরা যে নগদ টাকা দিচ্ছি, নগদ টাকা আমাদের 3000 টাকা কমছে। ঠিক আছে, এই ছিল 7 নাম্বার। এখন দেখো আমি দেখতে বুঝতে পারতেছি 3000 টাকা নগদ কমছে আর অ্যাডভার্টাইজিং বাড়ছে। আমি দেখে এখানে দেখে বুঝতে পারতেছি, ওইদিকে না তাকায় যে আমার নগদ 3000 কমছে কেন, ওই যে আমি অগ্রিম বেতন বিজ্ঞাপন দিছি, সেজন্য এটার মন্তব্য নাই। ঠিক আছে, আচ্ছা তার মানে কি মূলধনে গেলে মন্তব্য। সবাই একটু 7 তারিখটা ক্লিয়ার লিখে দাও। ওকে, এরপরে হচ্ছে তোমার 7 তারিখে হচ্ছে 10 তারিখ। আচ্ছা আমি বুঝাই দিতেছি শুরুতে। 10 তারিখ দেখো, রিসিপ্ট 5500 ফর ক্যাশ সার্ভিস টেন্ডার। সেবা প্রদান করা হয়েছে যার জন্য 5500 টাকা আমরা ক্যাশ পেয়েছি। তাহলে ক্যাশ পেলে আমার ক্যাশ বাড়বে, আমার ক্যাশ বাড়বে 5500। ঠিক আছে, ক্যাশ 5500 ক্যাশ বাড়বে। এবং আমরা এই টাকাটা কিভাবে পেয়েছি? আমরা সেবা দিয়ে পেয়েছি। তো সেবা হচ্ছে এক ধরনের আয়, আয় হলে কি বাড়বে? মূলধন বাড়বে। কি বাড়বে? মূলধন বাড়বে। এখন মূলধনটা কেন বাড়ছে তোমরা একটু ইন্ডিকেট করার জন্য তোমাকে অবশ্যই এখানে দিতে হবে যে তুমি কেন মূলধন বাড়ছে। রিমার্কস মন্তব্য দিবা যে সার্ভিস রেভিনিউ, তোমার রেভিনিউর কারণে মূলধনটা কি বাড়ছে। ঠিক আছে, তাহলে সেবা নগদের সেবা দেওয়ার কারণে নগদ টাকা বাড়ছে এবং কি আমাদের মূলধন বাড়ছে 5500। এরপর হচ্ছে আমাদের 15 তারিখ। দেখো 15 তারিখ, পারচেজ অফিস সাপ্লাই। অফিস সাপ্লাই সম্পদ, আমি 600 টাকা অফিস সাপ্লাইস কিনছি। কত? কিসে? ক্যাশ। আমি 600 টাকা অফিস সাপ্লাইস কিনি, অফিস সাপ্লাইস আমার বাড়বে, ক্যাশ কমবে, কারণ ক্যাশ টাকা দিয়ে কিনবো। তাহলে দেখো এই যে অফিস সাপ্লাইস হচ্ছে আমাদের, অফিস সাপ্লাইস হচ্ছে প্লাস আর ক্যাশ কি মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা 15 তারিখ পর্যন্ত বুঝতে পারবো, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে বলবো না যদি প্রবলেম থাকে। 18 তারিখ দেখো, উইথড্র 1000 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ। এখানে 1000 টাকা মালিক পার্সোনাল ইউজের জন্য উত্তোলন করছে। তো উত্তোলন করলে কি, ব্যবসা থেকে উত্তোলন করছে, তো 1000 টাকা উত্তোলন করলে কি আমাদের ক্যাশ টাকা 1000 কমে যাবে, আর উত্তোলন করলে কি হয়? মূলধন কমে যায়। তাহলে খেয়াল করো, আমাদের নগদ 1000 টাকা কমে যাবে, 18 তারিখ নগদ 1000 টাকা কি কমে যাবে। ঠিক আছে, আর উত্তোলন করলে আমাদের মূলধন কমে যায়। এখন যেহেতু মূলধন কমে গেছে, তাহলে আমাকে বুঝাই দেবো কেন কমছে। ড্রয়িংস এর কারণে কমছে। ঠিক আছে, ড্রয়িংস এর কারণে কমছে, সেজন্য রিমার্কসের ড্রয়িংস দিবা। তাহলে মূলধন কমছে 1000 আর নগদ কমছে 1000। ঠিক আছে, 18 তারিখ পর্যন্ত জানি সবাই ক্লিয়ার। আমি একটু বলবো যে তোমাদের এটা প্রবলেম হলো। এরপর হচ্ছে 20 তারিখ, সার্ভিস রেন্ডার্ড এন্ড আর্ন। সেবা দেওয়া হয়েছে এবং উপার্জন করা হয়েছে কত টাকা? 12000 টাকা। বাট নট ইয়েট রিসিভ, যেটা এখন আমরা রিসিভ করা হয়নি। তো আমরা রিসিভ করি অথবা না করি, আমরা 12000 টাকার সেবা দিচ্ছি। সেবা হচ্ছে এক ধরনের আয়, আয় হলে আমাদের কি ক্যাপিটাল কি হয়? ক্যাপিটাল প্লাস হয়, প্লাস। এবং টাকা আমরা পাইলে আমাদের নগদ টাকা প্লাস হচ্ছে, কিন্তু আমরা টাকা পাই নাই, আমরা বাকি দিছি। আমরা দেনাদার কাছে টাকা পাই, দেনাদার বাড়ছে। কি বাড়ছে? দেনাদার বাড়ছে। তাহলে 12000 টাকা দেনাদার বাড়ছে আর 12000 টাকা ক্যাপিটাল বাড়ছে। তাহলে বাকিতে সেবা দেওয়ার কারণে 20 তারিখে আমাদের 12000 টাকা দেনাদার বাড়ছে, আর এটা আয় হওয়ার কারণে আমাদের কি 12000 টাকার মূলধন বাড়ছে। কেন বাড়ছে? সার্ভিস রেভিনিউর কারণে। তাহলে আমাদের 20 তারিখ হচ্ছে কি, বাকিতে সেবা দেওয়ার কারণে দেনাদার বাড়ছে 20000, আমাদের মূলধন বাড়ছে 12000, মূলধন বাড়ছে 12000। তো দেখো এইভাবে প্রতিটা লেনদেনের পর পর তারা দেখো ব্যালেন্স টেনে নিচ্ছে। দেখছো ব্যালেন্স? এই যে দেখো তোমার এই যে এই লেনদেনটা ঘটছে, ঘটার পর আবার দেখো ব্যালেন্স আছে, এই যে 40000, এটা 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 এখানে টেনে ফেলছে। এখানে দেখো 12000, 59000 সাথে 12000 যোগ করলে 71000, তারা এইভাবে ব্যালেন্স টানতে হবে। ঠিক আছে, তো প্রতিটা লেনদেনে ব্যালেন্স টানতে হবে। ব্যালেন্সটা তোমরা বুঝো যে কিভাবে ব্যালেন্স টানতে হবে, আগে ব্যালেন্স টানবা তারপর লেনদেন করতে হবে। ওকে, 20 তারিখ আমরা ক্লিয়ার। আচ্ছা।
25 তারিখ ব্রড 8,000 টাকা ফ্রম সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক থেকে আমরা ঋণ নিয়েছি এগেইনস্ট নোট পেয়েবল, নোট পেয়েবলের মাধ্যমে, ঠিক আছে, অথবা নোট পেয়েবলের বিপরীতে 8,000 টাকা। 8,000 টাকা আমরা লোন নিলে আমাদের ক্যাশ 8,000 টাকা বাড়ছে আর নোট পেয়েবল দায় বাড়ছে 8,000 টাকা। তাহলে 25 তারিখ দেখো ক্যাশ বাড়ছে 8,000 টাকা, ক্যাশ কত বাড়ছে? ক্যাশ বাড়ছে হচ্ছে 8,000 টাকা আর আমাদের নোট পেয়েবল দায় বাড়ছে কত? 8,000 টাকা। তো এই 8,000 টাকা বৃদ্ধির পরে আমরা আবার ব্যালেন্স টেনে দিব, প্রত্যেকটা ব্যালেন্স টেনে দিব। ব্যালেন্স টানার পরে ঝামেলা শেষ। তারপর আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী লেনদেন 26। হ্যাঁ, বিয়োগের সময় ব্র্যাকেট দিবা আর যোগের সময় কিছু দিতে হবে না, এটা তো গত ক্লাসে বলছি। বিয়োগের সময় ব্র্যাকেট দেখো 26 নাম্বার, রিসিভ ক্যাশ 6,500 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 6,500 টাকা পাইছি, মানে দেনাদারের কাছ থেকে আমরা 6,500 টাকা পাইছি। তো 6,500 যদি আমরা দেনাদার থেকে পাই তাহলে ক্যাশ টাকা কি প্লাস বাড়ছে, আর দেনাদার যেহেতু আমাদেরকে টাকা দিচ্ছে আমাদের দেনাদার পরিমাণ কি কমছে। তাহলে খেয়াল করো আমাদের ক্যাশ হচ্ছে 6,500 বাড়ছে আর দেনাদার 6,500 কমছে, ঠিক আছে। এই যে 26 তারিখের লেনদেন। ওকে, এরপরে দেখো 28 তারিখ পেড পরিশোধ করা হয়েছে। এখানে তিনটা একসাথে দিছে, স্যালারিস হচ্ছে 3200, ইন্টারনেট বিল 500, ইলেকট্রিসিটি 1000। তো তিনটা তোমার পরিশোধ করেছে, তিনটে তোমার টাকা কমছে, তাহলে নগদ টাকা কমছে একবার 3200, 500, 1000। তুমি দেখো এই যে 3200 কমছে, 500 কমছে, 1000 কমছে। তাহলে আমার তিনটা লেনদেন তিনবার কমছে, ঠিক আছে। আলাদা আলাদা করে কেন দিছি? কারণ এই তিনটা আলাদা আলাদা লেনদেন, আমাকে তিনটা আলাদা করে ব্যাখ্যা দিতে হবে, সেই জন্য আলাদা আলাদা করে আমার কমছে। আচ্ছা, এখন এই তিনটা আমার নগদ কমছে, এই তিনটাই কিন্তু খরচ, স্যালারিও খরচ, ইন্টারনেট বিলও খরচ, ইলেকট্রিসিটি বিলও খরচ। তো যেহেতু তিনটাই খরচ, খরচ হলে আমাদের কি কমবে? মূলধন কমবে। তাহলে মূলধন দেখো কমছে 3200, 500, 1000। এখন মূলধনে যেহেতু গেছে এটা ব্যাখ্যা দিতে হবে কনফিউজ করার জন্য। দেখো তাহলে আমাদের এটা কেন কমছে? স্যালারির জন্য কমছে 3200, এটা কেন কমছে? ইন্টারনেটের জন্য কমছে, এটা ইলেকট্রিসিটির জন্য কমছে, ঠিক আছে। ওকে, তো সবাই তোমরা যদি সবাই এই 28 তারিখ পর্যন্ত ক্লিয়ার থাকো, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। আমি একটু কমেন্ট এখন পড়বো, অল ক্লিয়ার। 28 তারিখ পর্যন্ত একটু অল ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে। 28 তারিখ পর্যন্ত সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে। ব্যালেন্স টানতে হবে, না টানলে স্যাররা তোমাকে 1 মার্কস বা 2 মার্কস কম দিবে, তুমি কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, সবাই 28 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও। পলাশ বিশ্বাস, আচ্ছা, রাশেদ অল ক্লিয়ার, চৈতি সরকার অল ক্লিয়ার, আরবি লেখা অল ক্লিয়ার, নিপা আক্তার, অবন্তিকা শান্তা অল ক্লিয়ার, মেঘা ঢাকা আকাশ অল ক্লিয়ার। আচ্ছা, আনিকা আফরিন রুহি অল ক্লিয়ার, আশরাফুল অল ক্লিয়ার, এমডি ইমরান হাসান অল ক্লিয়ার, নুসরাত জাহান লামিয়া অল ক্লিয়ার, তুষ্টি অল ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। সামিয়া সুলতানা 7 নাম্বার আবার বুঝেন স্যার, নেটের সমস্যা কারণে বুঝি না। তুমি যদি নেটের সমস্যা কারণে না বুঝো আবার একটু দেখে নিও বোন। আচ্ছা, তারপর আমি 7 নাম্বারটা একটু বলে দিব। কত নম্বর? 7 নম্বর। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে রঙিল পাতা, তুমি না বলে বুঝো নাই। পলাশ বিশ্বাস বুঝছে, তুন্নি বুঝছে, কাকন আফরিন, জ্যোথি, মিথিলা আক্তার, আরিকা, তারপর হচ্ছে রবিউল। আচ্ছা, ওকে, ক্লিয়ার। বাট প্লাস মাইনাস প্রবলেম। আচ্ছা, প্লাসের ক্ষেত্রে তোমরা কিছু দিবা না, মাইনাসের ক্ষেত্রে ব্র্যাকেট দিবা। প্লাসের ক্ষেত্রে কিছু দিবা না, ঠিক আছে। আর মাইনাসের ক্ষেত্রে কি দিবা? ব্র্যাকেট দিবা। মাইনাস মানে ব্র্যাকেট আর প্লাস হলে সরাসরি মান লিখে দিবা। ওকে, আচ্ছা, তাহলে আমি 7 নাম্বারটা একটু আমি জাস্ট ব্যাখ্যা করব। এখানে কিন্তু তোমাদের দুইটা কঠিন এন্ট্রি আছে, একটা হচ্ছে 31 তারিখটা কঠিন, আর একটা হচ্ছে আরেকটা এন্ট্রি এক্সট্রা আসবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই চ্যাপ্টারে, সবচেয়ে তোমাদের সাথে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে 31, এবং এটার সাথে এক্সট্রা আরেকটা 31 আসবে, মানে আরো দুইটা লেনদেন। একটা হচ্ছে নরমালি 31, একটা হচ্ছে গায়েবী ভাবে আরেকটা 31 আসবে। এখন কেন হয়েছে ওইটাই তোমাদের বোঝানোর জন্য এটা ধরা হয়েছে। এর আগে আমি 7 নাম্বারটা একটু বুঝিয়ে দিই। পেড 3000 টাকা ক্যাশ ফর অ্যাডভার্টাইজিং বিল ফর জানুয়ারি এবং ফেব্রুয়ারি। মনে রাখবা, কোনো খরচ যদি একাধিক মাসের জন্য পেমেন্ট করা হয় সেটা অগ্রিম খরচ। তা অগ্রিম খরচ সম্পদ, সেজন্য সম্পদের জন্য একটা ঘর বানাই দিব। তাহলে অগ্রিম খরচ কি খরচ? এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। তাহলে প্রিপেড অ্যাডভার্টাইজিং হচ্ছে সম্পদ একটা ঘর হবে, তাহলে ওই সম্পদ বাড়বে আর নগদ টাকা কমবে, ঠিক আছে। তাহলে 7 নাম্বার দেখো, নগদ টাকা কমছে এবং প্রিপেড অ্যাডভার্টাইজিং একটা ঘর হয়েছে, ওই সম্পদটা বাড়ছে, ঠিক আছে। প্রিপেড অ্যাডভার্টাইজিং সম্পদ বাড়ছে আর নগদ টাকা কমছে। আচ্ছা, আরেকটা হচ্ছে 25 নাম্বার, ব্রড 8,000 টাকা ফ্রম সোনালী ব্যাংক এগেইনস্ট নোটস পেবল। আমরা নোটস পেবলের মাধ্যমে 8,000 টাকা লোন নিয়েছি। কার মাধ্যমে? নোটস পেবলের মাধ্যমে। তাহলে এখানে ব্যাংক লোনের আর কোনো ব্যাপার না, এখানে নোটস পেবল হচ্ছে আমাদের জন্য কি দায়।
তাহলে আমার নোটস পেবল দায় বাড়ছে আর নগদ বাড়ছে কত 8,000 টাকা। তাহলে সেই নগদ প্লাস হচ্ছে তোমার 8,000 টাকা আর নোটস পেবল প্লাস হচ্ছে কত 8,000 টাকা। ওকে গুড, শেষ। এখন আমরা 28 নাম্বার করব, সরি লাস্টেরটা দুইটা অঙ্ক করবো। এখানে কিন্তু অনেক ঝামেলা আছে। ব্যালেন্স টেনে টেনে করতে হবে, যেভাবে করছি সেভাবে করবা, ঠিক আছে? যেভাবে করছি সেভাবে করবা, তাহলে সব থেকে বেস্ট হবে। যেভাবে আমি করতেছি সেভাবে করবা, সব থেকে বেস্ট। নেটের কারণে আর অশান্তি। ওকে, এখন খেয়াল কর, দেখো এখানে কি লেখছে, ভালো করে বুঝো। রিসিভ 5300 টাকা ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল এন্ড আনরিয়ালাইজড ব্যালেন্স, এবং অবশিষ্ট টাকা, ঠিক আছে, টু বি থ্রেটেড আনকালেক্টেবল। ভালো করে খেয়াল করো, আমরা 5300 টাকা রিসিভ করছি। কত টাকা? 5300 টাকা রিসিভ করছি। কার কাছ থেকে? ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের কাছ থেকে। এন্ড দ্য আনরিয়ালাইজড ব্যালেন্স, এবং অবশিষ্ট টাকা, আরো দেনাদারের কাছে আমি আরো টাকা পাই। টু বি থ্রেটেড আনকালেক্টেবল, ওইগুলা হুমকির মুখে পড়ে গেছে, মানে তুমি আদায় করতে পারবে না। কি করতে পারবে না? আদায় করতে পারবে না। মানে আনকালেক্টেবল মানে কি? তুমি আদায় করতে পারবা না, মানে আদায়যোগ্য না। আনকালেক্টেবল মানে কি? আদায়যোগ্য না। থ্রেটেড মানে হুমকির মুখে, মানে এটা হুমকির মধ্যে আছে যে এই টাকাটা আদায় করা যাবে না। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে আমি দেনাদারের কাছে কত পাইতাম এবং আমি 5300 টাকা পাইছি, আর কত টাকা আমি আদায় করতে পারবো না। ভালো করে খেয়াল করো। তা আমি এখানে যদি দেখি দেনাদারের কাছে, দেখো আমি শুরুতে এই যে এখান থেকে শুরু হয়েছে, আমি একজনকে বাকির সেবা দিয়েছিলাম 12,000, সেজন্য আমার দেনাদার ছিল কত? প্রথমে 12,000, ঠিক আছে? এরপর দেখো সে আমাকে 26 তারিখে আইসা 6,500 টাকা দিচ্ছে, ফর্ম রিসিভ দেনাদার আছে। তাহলে সে যদি আমাকে 6,500 টাকা দেয়, তাহলে সে আমার কাছে 6,500 টাকা দিলে আমি তার কাছে আরো অবশিষ্ট কত পাই? 5,500 পাইতেছে। এখন আমি তার কাছ থেকে 12,000 টাকা বাকি দিয়া, প্রথম সে আমাকে 6,500 দিল, এখন আমি তার কাছে পাই 5,500। এখন সে আমাকে 5300 টাকা দিচ্ছে, এবং দিয়া এমন একটা ভাব দেয়া হয়ে গেছে যে সে আমাকে আর টাকা দিবে না। আমি কিন্তু বুঝতে পারছি, এই বুঝতে পারছি দেখে এখানে লেনদেনটা করছে। যে আমি কি বুঝতে পারলাম? সে আমাকে 5300 টাকা দিচ্ছে এবং আনরিয়ালাইজড, এবং বাকি যে ব্যালেন্স টু বি থ্রেটেড আনকালেক্টেবল, এই টাকাটা আর কালেকশন করা যাবে না। এখন কি ভালো করে খেয়াল করো, আমি 5500 টাকা একজন লোকের কাছে পাইতাম, সেখান থেকে আমি 5300 টাকা পাইছি। আমি যাই পাইছি, নগদ কত বাড়ছে? 5300 টাকা। নগদ কত বাড়ছে? আমার 5300 টাকা বাড়ছে। দেখো যে ক্যাশ প্লাস হচ্ছে কি 5300 টাকা, ঠিক আছে? একটা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি 5500 টাকা পাইতাম, সেখান থেকে আমি পাইলাম 5300, আর বাকি বিষয় আমি পাবো না। এটা আমার জন্য কি খরচ নাকি আয়? বলো তো দেখি, এটা আমার জন্য কি খরচ নাকি আয়? একটু বলো দেখি, এটা আমার জন্য কি খরচ নাকি আয়? আমি যে টাকাটা পাবো না 200 টাকা, যে টাকাটা পাওয়া যায় না, সেটাকে বলা হয় অনাদায়ী পাওনা, ঠিক আছে? তাহলে আমি যে এই টাকাটা আদায় করতে পারবো না, এটা কি আমার জন্য খরচ নাকি আয়? এবং তোমরা বলো, এই যে খরচ হয়েছে, এই খরচ হলে আমাদের মূলধন বাড়বে নাকি কমবে? বলো তো দেখি। ধোঁকা দিছে স্যার, ওকে, ধোঁকা দিয়ে দিছে না? আচ্ছা, আজকে নেটের অবস্থা খুবই খারাপ। তাহলে আমাদের কি হলো? খরচ এটা কমবে। খরচ কি কমবে? তাহলে আমাদের 200 টাকা মাইনাস হচ্ছে কত? এই যে দেখো, এই যে মূলধন মাইনাস 200। এখন এটা কি? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনাকে ইংলিশে বলা হয় ব্যাড ডেটস। ব্যাড ডেটস, এই জন্য লাগবে হচ্ছে ব্যাড ডেটস এক্সপেন্স, ঠিক আছে? যে টাকাটা আমরা আদায় করতে চাই কিন্তু ওরা দিতে চায় না, ওইটাকে বলা হয় অনাদায়ী পাওনা, এবং এই টাকাটাকে বলা হয় ইংলিশে ব্যাড ডেটস। তাহলে আমার 200 কমছে কি? ব্যাড ডেটস। এখন ভালো করে খেয়াল করো, দেখো ভালো করে, আমি 5500 টাকা পাইতাম, সে 5300 দিচ্ছে, 5300 আমি পাইলাম। তাহলে আমি 5300 পাইলাম, সে আরো 200 আমাকে দিবে না। তাহলে 5300 পাইলাম, দেনাদার কমলো 5300, আরো 200 দিবে না, তাহলে আরো দেনাদার কমলো 200। তাহলে টোটাল আমার দেনাদার কত কমছে? 5500। এই যে দেখো, দেনাদার মাইনাস 5500, দেনাদার মাইনাস কি? 5500, ঠিক আছে? তাহলে মূল কত হলো? আমি নগদ পেলাম 5300, উনি আমাকে দিবে না 200। তাহলে 5300 কমলো, 200 কমলো, তাহলে দেনাদার কমলো কত? 5500 টাকা। তাহলে আমার এটা কি হলো? প্লাসটা নগদান প্লাস 5300, দেনাদার কমলো 5500, 200 টাকা দিবে না, এটা লস হয়েছে বা কমে গেছে মূলধন 200। আচ্ছা,
এখন কথা হইলো, আমার হিসাবে কিন্তু এই পর্যন্ত আমার অঙ্ক শেষ ছিল, কিন্তু এই 31টা কেন আসছে, এই 31টা কেন আসছে? ঠিক আছে, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো 31টা কেন আসছে। মনে রাখতে হবে, তুমি যদি একাধিক মাস অথবা একাধিক সময়ের কোনো কিছু অগ্রিম দাও, মনে রাখতে হবে একাধিক মাস, একাধিক কি, একাধিক মাস অথবা একাধিক সময়ের, একাধিক মাস অথবা কি একাধিক সময়ের কোনো কিছু যদি অগ্রিম দাও, মাস শেষে যে সময়টা পার হয়ে গেল সেই সময়ের টাকাটা খরচ হয়ে গেল। সাপোজ তুমি আমার কাছে 2 মাস প্রাইভেট পড়বা, 2 মাসের জন্য তুমি আমাকে 2000 টাকা দিছো, এটা তোমার জন্য সম্পদ, কারণ তুমি এখন আমার কাছে পড়ো নাই। কিন্তু জানুয়ারি মাসটা চলে গেছে, তাইলে কিন্তু তোমার 2 মাসে 2000 টাকা হলে 1 মাসে 1000 টাকা। জানুয়ারি মাস তুমি আমার কাছে পড়ে ফেলছো বা জানুয়ারি মাস চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার 1000 টাকা খরচ হয়ে গেছে। সেম আমি এখানে জানুয়ারি এবং ফেব্রুয়ারির জন্য টাকা দিয়েছিলাম 3000 টাকা। কেন? বিজ্ঞাপনের জন্য। কত টাকা? 3000। 2 মাসে যদি আমি 3000 টাকা দেই ভাগ 2, প্রতি মাসে হচ্ছে 1500 টাকা। কত? 1500 টাকা। আজকে আমার জানুয়ারি মাস শুরু হইতে হইতে আমার জানুয়ারি মাস শেষ। তো জানুয়ারি মাস যেহেতু আমার শেষ, তাহলে আমার জানুয়ারি মাসে বিজ্ঞাপন যে টাকাটা আমি অ্যাডভান্স দিয়েছিলাম সেই টাকাটা কি এখন আছে না খরচ হয়ে গেছে? বলো তো দেখি। হ্যাঁ, বলো তো দেখি, খরচ হয়ে গেছে কিনা? সেটা কি আমার আছে না খরচ হয়ে গেছে? ভালো করে বল। খরচ হয়ে গেছে। জানুয়ারি মাসের যে 1500 ছিল সেটা খরচ হয়ে গেছে, আর ফেব্রুয়ারি মাসেটা থাকবে, কারণ ফেব্রুয়ারি মাসে এখনো পার হয় নাই। তো যেহেতু আমার জানুয়ারি মাস চলে গেছে, আমার 2 মাসে যদি 30,000 টাকা হয়, জানুয়ারির জন্য 1500, ফেব্রুয়ারির জন্য 1500, তাহলে জানুয়ারি মাসটা আমার শেষ হইলো, জানুয়ারি মাসে 1500 আমার কি খরচ হয়ে গেছে। কত খরচ হয়েছে? 1500 খরচ হয়ে গেছে। এখন মনে রাখতে হবে যে এরকম যদি কোনো লেনদেন থাকে, যে বেতন অথবা ভাড়া কোনো কিছু যদি তুমি 2 মাসে 3 মাসে অ্যাডভান্স দাও, তোমাকে এটার অঙ্কের শেষে ওইখানে হিসাব করে ওই টাকাটা খরচ করে দেখাতে হবে। এটা বললেও দেখাইবা, না বললেও দেখাইবা। এখানে বলে নাই, তাও তোমাকে দেখাইতে হবে। তাহলে খেয়াল করো, তাহলে আমার 31 তারিখ যে এক্সট্রা আসছে, খেয়াল করো আমার কি হয়েছে, জানুয়ারি মাস যাওয়াতে 1500 টাকা খরচ হয়েছে। দেখো যে 1500 টাকা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। এখন এই টাকাটা আমরা খরচ করতে হয়েছে নগদ টাকা থেকে, আমি কি আবার নগদ টাকা দিব না? ওই যে আমি অ্যাডভান্স দিয়ে রাখছিলাম বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপন যে অ্যাডভান্স দিয়ে রাখছিলাম, এখান থেকে আমার 1500 খরচ হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এটা 1500 মাইনাস খরচ হচ্ছে মূলধন 1500 মাইনাস। বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই একটু অল্পটা লিখে দাও। হ্যাঁ, সবাই এখন অল্পটা লিখে দাও, সবাই এখন অল্পটা লিখে দাও। তাহলে আমাদের এই ছিল লেনদেন, এই লেনদেনগুলো আমরা সুন্দর করে করলাম। বুঝতে পারছো? সুন্দর করে লেনদেনগুলো করলাম। এখন এই লেনদেনগুলো আমাদের করা শেষ। আমরা এখন কি করব? HW দিয়ে দিব। এবং তোমাদের আরেকটু বুঝাই দেই, এখন খেয়াল করো। এখন আমি প্রতিটা সবকিছু মিলাই আসছি। আমার ক্যাশ হয়েছে এত টাকা, এবং এটা আমি মিলাই আসছি। আমার ইকুইপমেন্ট হয়েছে 25,000 টাকা। এটা মিলাই আসছি, সবকিছু করে করে তো আসছি। এখানে হচ্ছে 1500, এটা 600, এটা কি নীল, এটা তো শেষ, দেনাদার চলে গেছে নীল। এইভাবে আমি সবগুলা লেনদেন করে আমার প্রত্যেকটা লেনদেনের একটা ব্যালেন্স আসছে। এখানে আছে 5,55,500, 25,000, 1500, 600। এই সবগুলো যোগ করে কত? 82,600। আবার এখানে আসছে অ্যাকাউন্টস পেয়েবল 10,000, নোটস পেয়েবল 8,000, মূলধন হয়েছে কত? 64,600। এই তিনটা যোগ করলে আমার কত হয়েছে? 82,600। তখন তুমি এটাকে ক্লোজ করে এইভাবে জাবেদাটা শেষ করে দিবা। তোমার ডিবিট দুই পাশ কি মিলছে? মিলছে। তাহলে মনে রাখতে হবে, আজকে আমি তোমাদেরকে যেভাবে দেখাইছি, অন্তত পক্ষে 10 মার্কের জন্য 10 মার্ক পেতে চাইলে এইভাবে আনসার করার চেষ্টা করো। ঠিক আছে? সবাইকে কি আমি বুঝাইতে পারছি? সবাইকে কি আমি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমি তোমাদের ক্লাসটা এখানে শেষ করে দিই। ইনশাআল্লাহ আমি তোমাদের রেজাল্টটা একটু পরে দিয়ে দিব। আমার আর 10 থেকে 15টা খাতা দেখা বাকি আছে, আমি দেখে রেজাল্টটা দিয়ে দিব। ঠিক আছে? ওকে। আরেকটা কথা হচ্ছে, আমি তোমাদের বলে দেই, তোমাদের যাদের রেজাল্ট এখনো, এই যে আমি যাদের খাতা দেখছি তাদের খাতায় কমেন্ট করছি। ঠিক আছে? তো
যাদের খাতায় আমি কমেন্ট করব না, আমার 11+ একাডেমি যে পেজটা, এটাকে একটু মেনশন করে দিবা, যেন তোমার খাতাটা আমার দেখতে সুবিধা হয়। ঠিক আছে? ওকে ওকে ওকে। তাহলে তোমাদের এইচডব্লিউ কি দিলাম? এইচডব্লিউ C7 এবং C9 করবা। আমি যেগুলো এইচডব্লিউ দিই সেইগুলোই করবা, অন্যগুলা করতে যাইবা না। অন্যগুলা করতে গেলে তুমি বিপদে পড়বা, কারণ এখানে সব অঙ্ক তুমি পারবা এরকম না, কারণ এখানে অনেক ধরনের অনেক ক্লাস আছে, অনেক এক একটা অঙ্ক এক একভাবে তোমাকে বুঝাইতে হবে, তারপরে তুমি ভালো করে পারবা। আমি আগে 2 3 4 5টা ক্লাস করি, তারপরে তুমি সব অঙ্ক করো না, বিদেশ গিয়ে অঙ্ক করো, লন্ডন গিয়ে অঙ্ক করো, ওই সব অঙ্ক তুমি পারবা, কোনো সমস্যা নেই। তো যে দেশে যা করো একই নিয়ম, আমি যে নিয়মে করেছি এটাই নিয়ম, এটাই যে নিয়ম, প্রকৃতি নিয়ম। ঠিক আছে? আগে আমার পড়াইতে দাও, এরপরে তোমার বড় ভাই, ছোট ভাই, মাঝারো ভাই, যত ভাইয়ের বই আছে, যত স্টুডেন্টের বই আছে, যত টিচার বই আছে, সব বই ধুমালি তুমি সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার তো আমি অঙ্ক শিখাইতেছি না, কমন পড়বে এরকম শিখাইতেছি না, তোমাকে আমি বেসিক শিখাইতেছি, যে বেসিক দিয়ে তুমি সকল অঙ্ক সলভ করতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।